হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে একটা ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে 17 তারিখের ব্লগটা শেয়ার করছি। আর আজকের ব্লগেও খুব মজার একটা পিঠার রেসিপি আপনারা দেখতে পাবেন। তো এখন বাজে সকাল 9:30টার মতো। বাবাই ঘুম থেকে উঠে গেছে আর বাবাই এখন খেলছে। বাবার মুডটা আলহামদুলিল্লাহ বেশ ভালো। গতকাল রাতে আসলে বাবাই ভালো ঘুমায়নি, কান্নাকাটি করেছে। হয়তো ওরও খারাপ লাগছিল, মা যেহেতু চলে গেছে, বাসার সবার মন খারাপ। আর ও হয়তো বলতে পারে না, বাট বুঝেছে হয়তো, যতটুকু মানে ফিল হয় আর কি। কারণ রক্তের টান বলে তো একটা কথা আছে। তো এখন বাবাইটা আমার খেলছে, বাবাইটার মুড এখন বেশ ভালো। সকালে একটু ঘুমিয়েছিল। আর বাবাইকে দেখলে অবশ্যই কিন্তু সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর সবাই আসলে ব্লগে বাবাইকে বেশি বেশি দেখতে চান, তাই আজকে ব্লগের প্রথম দিকে বাবাইকে রাখলাম। তো আজকেও একটু কাজ আছে, বাইরে যাব। আসলে ওই দিন ব্যাংকের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তো সেই কাজের জন্যই আজকে আবার বাইরে যেতে হবে। আর আফিফের আব্বুর মানে পরিচিত একটা ভাইয়ার সাথেও আজকে দেখা করব, তো এই জন্য বাইরে যেতে হবে। অল্প একটু সময়ের জন্য বাইরে যাব। আর আজকে বাইরে যাওয়ার পরে খুব মজার একটা ঘটনা ঘটেছে, মানে আমার খুব ভালো লেগেছে জিনিসটা। তাই যতটুকু মানে পেরেছি আপনাদের জন্য ফুটেজটা রেখেছি। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাছে একটা কাঠবিড়ালি। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ছোটবেলা কবে দেখেছি আমার লাস্ট মনে নেই। তো আমরা আসলে বাহিরে আসার কথা ছিল বলেছিলাম, সেখানে আসার পরে গাছে এই কাঠবিড়ালিটা দেখলাম। আর আমার ক্যামেরাটা অন করার আগেই আসলে কাঠবিড়ালিটা মুখে একটা বড় সাইজের কামরাঙা নিয়েছিল। মানে মনে হচ্ছিল যে ওর থেকে কামরাঙার ওজনটা বেশি হবে। পাকা একেবারে টসটসে একটা কামরাঙা ছিল। তো আমি ক্যামেরাটা ব্যাগ থেকে বের করে অন করতে করতে ওর মুখে থেকে ওটা আসলে পড়ে গেছে। আমি দেখাচ্ছি কামরাঙাটা, আশা করি দেখতে পাচ্ছেন, একটা কাছ থেকে দেখাচ্ছি আমি। অনেক বড় সাইজ। আসলে আমি দোতলার উপর থেকে দেখাচ্ছি, এই জন্য আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট কামরাঙাটা আসলেই অনেক বড় ছিল। তো ও আসলে কতক্ষণ ভাবছিল যে নিচে নেমে নিবে, বাট ও দেখলো যে নিচে নামতে যত সময় লাগবে সেই ফাঁকে ও অন্য একটা কামরাঙা নিয়ে নিতে পারবে। তো কতদূর গাছের নিচে নেমে আবার উপরে উঠে যাচ্ছে। আর গাছ ভরা আসলে পাকা কামরাঙা এভাবে ঝুলে আছে, মানে দেখে খুব ভালো লাগলো আর কি। যদিও কামরাঙা আমি তেমন একটা পছন্দ করি না, বাট গাছে এরকম ফল দেখলে কিন্তু ভালোই লাগে। তো আমরা আসলে ওসমানী মেডিকেল কলেজের ভিতরে এসেছিলাম। তো ওর আব্বুর একজনের সাথে দেখা করার কথা ছিল, আফিফের আব্বুর। তো ভাইয়াটার সাথে দেখা হয়েছে, এখন আমরা চলে যাচ্ছি আর কি, নিচে যাব, ব্যাংকে একটু কাজ আছে। আর যেতে যেতে এখানে মানে কিছু কি বলে প্রয়োজনীয় জিনিসই দেখতে পেলাম, যে কুকুরে কামড় দিলে আসলে কি করতে হবে, বা টিকা যে মানে ভ্যাকসিন যে দিতে হয় সেটা কোন দিন কিভাবে দিতে হবে সেগুলো আসলে লেখা আছে। তো এগুলো আসলে আমি একটু ফুটেজ নিয়ে নিলাম, কারণ ব্লগে থাকলে হয়তো এটা সব সময় থাকবে। তো যে কোনো প্রয়োজনে বা কারো সমস্যা হলে তাদেরও হেল্প হবে, সাথে আমারও হেল্প হবে যদি কোনো প্রয়োজনে লাগে আর কি। বলা যায় না আসলে কখন কোন জিনিস কাজে লাগে। আর আরেকটা জিনিস দেখতে পেলাম যে বাচ্চাদের মানে কোন মাস হিসেবে কেমন গ্রোথ হবে সেটারও একটা চার্ট আছে এখানে। তারপরে মানে মায়ের দুধের যে কিভাবে খাওয়াতে হবে বা কি কি করতে হবে সব এখানে ডিটেলস লেখা আছে। তো নতুন যারা মা হয়েছেন বা হবেন তারা এখান থেকে দেখে নিতে পারেন, আর আমি তো পড়েই এসেছি। আরও বিভিন্ন ধরনের রোগের প্রাথমিক যেসব চিকিৎসাগুলো আছে সেগুলো ডিটেলস এখানে লেখা, বাট আমার আসলে সময় ছিল না, তাই আমি সবগুলোর ফুটেজ আসলে নিতে পারিনি। তো এখন চলে যাচ্ছি, আর আমার প্রিয় একটা জিনিস আপনাদের আজকে শেয়ার করব।
তো এখন যে গাছটা দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো জানেন এটা কী গাছ। এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ। আমার আসলে কৃষ্ণচূড়া ফুল খুবই পছন্দের। আর এটা হচ্ছে আমার জন্মদিন যেই মাসে ওই সময়টাই কিন্তু কৃষ্ণচূড়া ফুল হয়। আমার জন্মদিন হচ্ছে মে মাসে, তো ওই সময় কিন্তু কৃষ্ণচূড়া ফুলগুলো হয়। তা আমার খুবই ভালো লাগে কৃষ্ণচূড়া ফুল দেখতে। আসলে ঢাকার কিছু জায়গা আছে, যেমন জিয়া উদ্যান বলে যে জায়গাটা, চন্দ্রিমা উদ্যানও বলে, ওই জায়গার রোডটাই কিন্তু সম্পূর্ণ রাস্তাটায় এরকম কৃষ্ণচূড়া ফুল গাছ একেবারে চারিদিকে ছড়িয়ে থাকে। মানে রাস্তা দিয়ে গেলেই ভালো লাগে ওই সময়টায়। যাই হোক, ঢাকার ওই জিনিসটা খুব মিস করি। আর এখন বাসায় ফিরে ভাবছি একটু রূপচর্চা করব। অনেক দিন রূপচর্চা করি না, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুখের কি অবস্থা। তা আমি একটু মোটামুটি দুষ্টামিই করছিলাম, আর মুখে কি দিয়েছি সেটা হয়তো অনেকেই জানতে চাইবেন। তো ভেবেছি এটার একটা আলাদা ভিডিও করে চ্যানেলে পোস্ট করব। আর ভিডিওটা পেতে হলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আপনারা ঘুরে আসবেন, সেখানে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব। যদিও এখন আপলোড করিনি চ্যানেলে, আপলোড করার পরে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা ইনশাল্লাহ সেখান থেকেই পেয়ে যাবেন এই ভিডিওর লিঙ্কটা। আর যেই জিনিসটা আমি মুখে দিয়েছি এটা আসলে ইউজ করার পরে সাথে সাথে ইনস্ট্যান্ট একটা গ্লো পাওয়া যায়। তো সবসময় আসলে ব্যবহার করা হয় না। আর এখন যেহেতু আফিফকে নিয়ে খুবই ব্যস্ত, তো স্কিনের তেমন যত্ন নেওয়া হয় না। তো অনেক দিন পরে বলা যায় নিজের জন্য একটু যত্ন নিয়ে, মানে যত্ন করতে বসলাম আর কি। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আর আজকে আম্মু খাসির মাংস রান্না করছে। আজকে আমি কোনো রান্না বান্না করছি না। তো এখানে গাঢ় লাল করে আম্মু পেঁয়াজটা ভেজে নিয়েছে, দেখতেই পেলেন। সাথে আদা বাটা, রসুন বাটা, আর এখন গুঁড়া মশলাগুলো দিচ্ছে। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর জিরার গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিবে। আর আম্মু মাংস রান্না করলে, বিশেষ করে খাসির মাংস রান্না করলে মশলাটা অনেক বেশি মানে কষিয়ে নেয়, একদম ভাজা ভাজা করে নেয়। অনেকেই খাসির মাংস খেতে চায় না, কারণ একটা অন্যরকম গন্ধ আসে এই জন্য। বাট এভাবে মশলাটা অনেক বেশি ভেজে নিলে আর সেই গন্ধটা লাগে না, কারণ এটা মশলা ভাজার পরে অন্যরকম একটা ফ্লেভার হয়, যেই ফ্লেভারটার কারণে খাসির মাংসর গন্ধটা মানে পাওয়া যায় না। আর মাংসটাকেও একদম মানে ভুনা ভুনা করে লাস্টের দিকে নামায়, যার কারণে বোঝা যায় না গন্ধটা। তো মশলাটা আম্মু ভেজে নিয়েছে, প্রায় 7-8 মিনিটের বেশি সময় ধরে ভেজে নিয়েছে। এখন এর মধ্যে খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছে। আর আজকে দুপুরের জন্য হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছি। এই ভাজিটা আমার খুব ভালো লাগে, অন্য কোনো দিন এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর ডাল রান্না করা হয়েছে। তো মাংসটা এখনও চুলায় আছে, এটা ভালো করে কষিয়ে নেবে আম্মু প্রায় 20-25 মিনিট। তারপরে হয়তো হালকা একটু পানি দিয়ে দিবে, পরে আবার পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা করে নেবে মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর এখন একটা মন খারাপের কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এখানে একটা বড়ই গাছ ছিল। অনেকেই হয়তো এর আগে যারা প্রথম দিকে আমার ব্লগগুলো দেখেছেন, রিসেন্ট ব্লগগুলোও ছিল, এখানে একটা বড়ই গাছ ছিল। বাট সেই গাছটা গতকালকে রাতে কেটে ফেলেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাছের ডালগুলো। আসলে গাছটা কাটায় আমার কেন যেন খুব বেশি খারাপ লেগেছে, আম্মুও খুব মানে কষ্ট পেয়েছে। আসলে আমাদের কিছু করার নেই, গাছের মালিক যারা তারা কেটে ফেললে আমাদের তো আসলে কিছু করার নেই। কষ্ট এই জন্যই বেশি লেগেছে কারণ গাছটা এত পরিমাণ মানে বড়ই ধরেছিল যা বলার বাহিরে। আসলে ফলন্ত গাছ নাকি কাটতে হয় না, তারপরও কেন তারা এরকম ফলন্ত একটা গাছটা কেটে ফেললো আসলে জানি না। হয়তো 2-4 মাস পরে গাছটা কাটতে পারতো। আর এখানে তারা এখনো ঘর টর তুলবে না, তো আগেই কেন গাছটা এই পাশ থেকে কেটে ফেললো জানি না। গাছটা এক সাইডে ছিল, তো খারাপ লেগেছে আর কি। আর দুপুরের দিকেই আসলে আম্মু সন্ধ্যায় যেহেতু চিতই পিঠা বানাবে, তো সেটার ব্যাটারটা গুলে রাখছে। তো এখানে হচ্ছে চালের গুঁড়া নিয়েছে 4 কাপের মতো, আর হালকা কুসুম গরম পানি আর সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে এভাবে মাখিয়ে রাখতেছে, যাতে মানে গুঁড়িটা যেহেতু হালকা গরম পানি দিয়েছে, গুঁড়িটা ততক্ষণে ফুলে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হবে এই জন্য। আর পিঠাটাও খুব সুন্দর মানে ফুলবে এই জন্য। 4-5 ঘন্টা আগেই সবসময় আম্মু এভাবে গুলিয়ে নেয়।
তো ব্যাটারটাকে এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4-5 ঘন্টায় রেখে দেওয়া হবে, যেহেতু এখন দুপুরবেলা, সন্ধ্যার সময় পিঠা বানাবে। তো মোটামুটি যতক্ষণ রাখা যায়, ম্যাক্সিমাম যতক্ষণ রাখা যায়, যত বেশি রাখবেন পিঠাটা তত বেশি ভালো হয় আর কি, আম্মু বলে। এবং এই টিপসটা আমিও কাজে লাগিয়েছি, সত্যি সত্যি এরকমভাবে পিঠা বানালে খুব ভালো হয়, চিতই পিঠা। তো আজকে যেহেতু দুপুরে মাংস রান্না করেছে, তো মাংস দিয়ে চিতই পিঠা খাবো সন্ধ্যার সময়, এই জন্যই অল্প করে বানানো। অন্য একদিন মানে ভিজা চিতই পিঠা বানিয়ে দেখাবো, দুধে ভিজিয়ে দেখাবো। তো আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হবে, আর যারা পিঠা বানান তারা তো জানেনই। আর এই জিনিসটা আসলে দেখেই বুঝে নিতে হয়, এটার এক্সাক্ট আসলে বলা যায় না যে ঘনত্বটা কেমন হবে। তো পরবর্তীতে আসলে পানি মিশিয়ে এটা এভাবে তৈরি করে নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে চা খাবো। আফিফের আব্বু বাহির থেকে এসেছে, ও বাহিরে দুধ আনতে গিয়েছিল, তো সেটা নিয়ে ও এসেছে। এখন আমরা চা খাবো আর চিতই পিঠাও ওইদিকে বানাবো, তো চিতই পিঠা দিয়ে চা খাবো। আর চিতই পিঠাটা আজকে এই লোহার খাসটাতে বানাবো, ছোট একটা কড়াইয়ের মতো। এটা আমি গত বছর মনে হয় বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, 150 টাকার মতো দাম নিয়েছে, বা ঠিক আমার মনে নেই, 130 টাকা বা 150 টাকা এরকম দাম নিয়েছিল। বাট জিনিসটা আসলে খুব কাজের, ছোট সাইজের খুব সুন্দর সুন্দর পিঠা হয় আর কি। তো আফিফের আব্বু দুধ নিয়ে আসছে। এখানে আসলে আমরা একটা ফার্ম থেকে দুধ আনি, কারণ সচরাচর গরুর দুধটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, আর ওখানে দুধটা মোটামুটি ভালো। তো একসাথে আসলে বেশি করেই নিয়ে আসা হয়, কারণ রেগুলার ওখানে যাওয়া সম্ভব না, আর তারাও রেগুলার বাসায় প্রোভাইড করে না, এই জন্য দেখা যায় ফ্রিজ আপ করে খেতে হয় আর কি, দুধ কিছুই করার নেই। তো আফিফের আব্বু একসাথে বেশি করে নিয়ে আসে এই জন্য। তো আমি চাটা বানিয়ে নিলাম, এখন সবাই মিলে চা খাবো। আর পাশে পাটিসাপটা পিঠা দেখতে পাচ্ছেন, গতকালকে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, তো সেই পিঠা খাবো সাথে। আর যারা পাটিসাপটা পিঠার এই রেসিপিটা দেখতে চান তারা গতকালকের ব্লগটা দেখে নিতে পারেন। তবে আমি সাথে চিতই পিঠা দিয়ে পাটিসাপটা খাবো, কারণ আমার কাছে চিতই পিঠাটা পাটিসাপটা পিঠা দিয়ে মানে সরি চা দিয়ে খেতে ভালো লাগে। আর আপনাদেরকেও দেখাবো চিতই পিঠাটা আসলে কিভাবে বানিয়েছি, প্রসেসটা তো দেখালাম, ভাজার প্রসেসটাও দেখাবো। তো আগে চাটা শেষ করে নিই। আর এই ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার সাথে কানেক্ট থাকতে চান বা অনেকে আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তাদের বলবো আপনারা আমার ফেসবুক পেজে নক দিবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তামান্না নাসির। তো সেই পেজে আপনারা কানেক্ট থাকতে পারেন, আর সেই পেজের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর সাথে ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তো আফিফের আব্বু এখন বাইরে যাচ্ছে, তো ছেলের সাথে একটু দুষ্টামি করছে, ছেলেকে একটু আদর করছে, পরে সে বাইরে যাবে। তো এখন আমি পিঠা বানানো দেখাচ্ছি। তো 2 চামচ পরিমাণ এখানে ব্যাটার দিয়ে দিলাম, যেহেতু চামচটা আমার একটু ছোট তাই 2 বারে দিলাম। আর এই পিঠাটা অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর একদম লো আছে মানে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। তো 2 মিনিটের মতো মিনিমাম তো সময় লাগবে পিঠাটা হতে। 2 মিনিট পরে ঢাকনাটা এভাবে একটু তুলে দিলে মানে কয়েক সেকেন্ড রাখবেন, যাতে উপরে যে মানে একটা কি বলে পানির মতো থাকে, বাষ্পের মতো থাকে, সেটা যাতে মিশে যায় পিঠার সাথে। তো আর পিঠাটা হয়ে গেছে, পিঠাটা নামিয়ে নিলাম। আর ম্যাক্সিমাম পিঠাই খাওয়া হয়ে গেছে, অবশিষ্ট আসলে এই 4-5টা পিঠাই আছে তো সেগুলোই আপনাদের দেখালাম। আর এখন আরেকটা পিঠা শেয়ার করছি, সেটা হচ্ছে ডিম পিঠা। এই কি বলে চিতই পিঠার মধ্যেই ডিম দিয়ে বানানো হয়, তো দেখেন কিভাবে বানাতে হয়, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো গোলাটা দিয়ে আসলে ডিমটা এভাবে ভেঙে দিয়ে দিবেন সাবধানে, আর ডিমের উপরে একটু লবণ ছিটিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। তো এই পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বা সাথে চাইলে ডিমের সাথে ডিমটাকে একটু ভেঙে কাঁচামরিচ পেঁয়াজও দিয়ে দিতে পারেন।
তো এই পিঠাটা একটু সাবধানে তুলে নিতে হবে, যেহেতু ডিম দেওয়া, তো সাইডগুলো আসলে একটু এবড়ো থেবড়ো থাকতে পারে বা লেগে থাকতে পারে। তাও আলহামদুলিল্লাহ ভালোভাবে পিঠাটা উঠেছে, কিন্তু দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারাও এভাবে যদি ট্রাই করেন চিতই পিঠা বা অবশ্যই ডিম পিঠা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনারা কিভাবে তৈরি করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকে আমার একটা সুইট ভিউয়ার্স এবং আমার খুব কাছের একটা ভাবির অ্যানিভার্সারি, সানি ইসলাম, সেই আইডি থেকে ভাবি আমাকে কমেন্ট করে, এবং ভাবি আমার পরিচিত এবং খুব কাছের একজন ভাবি বলা যায়। আর ভাবি খুবই ভালো একজন মানুষ, খুব হাস্যরসিক একজন মানুষ। তো ভাবির জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং ভাবি এবং ভাইয়াকে আমার এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে হ্যাপি অ্যানিভার্সারি। এবং ভাবির জন্য একটাই দোয়া করছি, যাতে ভাবির খুব কিউট একটা মেয়ে হয়, কারণ ভাবির লক্ষ্মী একটা ছেলে আছে, এখন একটা কিউট মেয়ে হলেই এনাফ। তো ভাবির জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন ভাবি, সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এখন চিতই পিঠাটা একটু আপনাদের কেটে দেখাচ্ছি। ডিম চিতইটা দেখতেই পাচ্ছেন ভিতরটা কত বেশি ইয়াম্মি হয়েছে, দেখলে কিন্তু আসলে খেতে ইচ্ছে করে। আর খেতে হলে তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে হবে, কারণ আমি জাস্ট ভিডিওতে দেখাতে পারলাম, খাওয়াতে তো পারলাম না। খাওয়াতে পারলে অবশ্য ভালো লাগতো, আর কেউ খেতে চাইলে অবশ্যই চলে আসবেন। আজকে নিয়ে যেহেতু খুব বেশি ব্যস্ত থাকি, আর কি বলে আফিফকে অনেক সময় দিতে হয়, এই জন্য আসলে সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না, এই জন্য অনেক দুঃখিত। প্লিজ সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আপনারা কানেক্ট থাকতে চাইলে আমার সাথে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করতে পারেন, সেটা লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে দেখে নেবেন। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, আর এখন আফিফ বাবাইকে দেখতে পাচ্ছেন। আফিফ বাবাইকে দিয়েই ব্লগ শুরু করেছিলাম আজকে, আর তাকে দিয়েই শেষ করছি। তো আফিফ সাহেব কিন্তু এখন কান্না করছে না, সে একটু মর্জি করছে, সে এখন কোলে আসবে। তো এটা হচ্ছে তার দুষ্টুমির কান্না। তো দেখতে থাকো, আপনাদের জন্য খুব শীঘ্রই খুব বড় একটা সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে। তো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকেন, আর নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ।